3-এর ঘ নম্বর পদ্ধতি এখানে বলা আছে টাকা ও পয়সা সংক্রান্ত প্রশ্ন। ঠিক আছে, তো টাকা পয়সা সংক্রান্ত প্রশ্নগুলো কিভাবে হয় 49 নম্বরে দেখেন, একটা বাক্সে 50 পয়সা ও 25 পয়সার মোট 61 মুদ্রা পাওয়া যায় গেল। হিসাব করে দেখা গেল এতে 45 টাকা হয়। এতে কোন প্রকার মুদ্রার সংখ্যা কত? তাহলে মুদ্রার সংখ্যা বের করতে বলছে। 100 টাকা যেখানে 25 পয়সা আর 50 পয়সা আছে। এইখানে আমরা রুল অফ এলিগেশনের বেশ কিছু প্রশ্ন দেখব। তবে রুল অফ এলিগেশনের প্রশ্ন কিন্তু আমরা অলরেডি আগে আলোচনা করছিলাম। তাহলে 50 পয়সা আর 25 পয়সা মিলে মোট 100টা মুদ্রা পাওয়া গেল। হিসাব করে দেখা গেল এতে 45 টাকা আছে। এই 45 টাকা হচ্ছে মোট টাকা। তাহলে এই 100টা পয়সাকে দুইটা পার্টে বানাই। একটা হচ্ছে উত্তর কি চাইছে, এতে কোন প্রকার মুদ্রার সংখ্যা কত? তাহলে দুইটাই চাইছে। তাহলে আমরা 50 পয়সাটাকে ধরি এক্স টি, আর এইটা হচ্ছে 100 মাইনাস এক্স টি। 50 পয়সাকে 50 দিয়ে গুণ, মানে একটা মুদ্রার মান যদি 50 পয়সা হয় তাহলে 50 গুণন এক্স করলে এতটা পয়সা হবে। আর 25 পয়সার মুদ্রা এত টি, এই টি এর সাথে 25 গুণ করলে 25 পয়সার মুদ্রা কিনা মিলে কত টাকা হবে সেটা বের হবে। কিন্তু এটা হচ্ছে পয়সা আর এটা হচ্ছে পয়সা, এই দুই পয়সা যোগ করলে ইকুয়াল টু হবে 45 টাকা, মানে এত পয়সা। আমরা যদি এখানে 50 পয়সাকে 0.5x লিখি তাহলে এই পাশে 45 টাকা লিখলেই হয়ে যাবে। আর এই পাশে যদি আমরা 50 দিয়ে গুণ করি তাহলে পয়সা বানাই, তাহলে এইখানে কিন্তু 100 দিয়ে গুণ করতে হবে যাতে পয়সা হয়। ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি বাকিটা আপনারা করে নিতে পারবেন। ঠিক আছে, সমীকরণটা নিজের মতো করে সাজায় নেবেন। এখন এই অঙ্কটা রুল অফ এলিগেশনে করলে কি হবে? রুল অফ এলিগেশনে করলে এই 45 টাকাটা মাঝখানে, আর 100টি মুদ্রা যদি সবগুলোই 50 পয়সার মুদ্রা হইতো তাহলে 50 টাকা হইতো। যদি সবগুলোই 25 পয়সার মুদ্রা হইতো তাহলে 25 টাকা হইতো। 50 টাকা, 25 টাকা, 45 টাকা, সবগুলো টাকা টাকা টাকা। তাহলে আড়াআড়ি বিয়োগ করলে 20:5 মানে হচ্ছে 4:1। অর্থাৎ 100টি মুদ্রাকে আমরা যদি 4:1 ভাগ করি তাহলে 5 ভাগের 1 ভাগ হবে 25 পয়সার মুদ্রা 20টি, আর একটা হবে 5 ভাগের 4 ভাগ মানে 80টি। 80 আর 20 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 49 নম্বরের অ্যান্সার হচ্ছে খ, 80 আর 20। এলিগেশনের নিয়মটা বোঝার জন্য এলিগেশনের ক্লাসটা করতে হবে। আপনারা যারা করেন নাই করে নেবেন। ঠিক আছে, ওকে। তাহলে 50 নম্বর প্রশ্ন দেখেন, 120টি 25 পয়সা ও 10 পয়সার কয়েন একসাথে 27 টাকা হলে 10 পয়সার কয়েন কতটি? তাহলে এখানে ওই সেম কাহিনী, টোটাল 27 টাকা আর 10 পয়সার কয়েন চাইছে। তাহলে আমরা 10x প্লাস 25 ইন্টু 120 মাইনাস এক্স, এই পয়েন্টটা এইরকম অঙ্ক তো গত ক্লাসে অনেকগুলা করাইছি, তাই না? আচ্ছা, ইকুয়াল হচ্ছে 27, এর সঙ্গে 100 গুণ করতে হবে। অথবা আপনার যদি 10 পয়সাকে 0.1 আর 0.25 বলেন তখন আর 100 গুণ করতে হবে না। তাহলে আপনি যদি টাকা বানান তাহলে টাকা নিয়ে ডিল করবেন, পয়সা বানালে পয়সা নিয়ে ডিল করবেন। তাহলে 50 নম্বরের প্রশ্ন সমাধান এরকম। এটা যদি এলিগেশনে করতে চান তাহলে এইভাবে আসবে, 27 টাকা আছে, এটা মাঝখানে লিখলাম। 25 পয়সা, 120টা মুদ্রা যদি 25 পয়সা হইতো তাহলে 4 25-এ 30 টাকা, মানে 4টা 25 পয়সা মিলে 1 টাকা, তাহলে 120টা মিলে 30 টাকা। 120টার সবগুলো মুদ্রা যদি 10 পয়সার হইতো তাহলে 1200 পয়সা হইতো, 1200 পয়সা মানে 12 টাকা। তাহলে আড়াআড়ি বিয়োগ করলে 15 আর 3, তার মানে হচ্ছে 15:3, তার মানে হচ্ছে 5:1। অর্থাৎ 6 ভাগ করে 5 ভাগ হচ্ছে 25 পয়সার মুদ্রা আর 1 ভাগ হচ্ছে 10 পয়সার মুদ্রা। তাহলে উত্তর কি চাইছে? 10 পয়সার মুদ্রা চাইছে, তাই না? তাহলে 120টি এর সাথে গুণ করতে হবে কি, 5 ভাগ আর 1 ভাগ, 6 ভাগ, আর এই যে 1টা, তাহলে 20টা হবে এই প্রশ্নের অ্যান্সার ঘ। শুদ্ধ পরীক্ষা করা যায়। 25 পয়সার মুদ্রা যদি হয় 100টি তাহলে 25 টাকা, আর বাকি 10 পয়সার মুদ্রা হবে 20টি, তাহলে হচ্ছে 2 টাকা। এই 2 টাকা আর 25 টাকা মিলে 27 টাকা। যারা রুল অফ এলিগেশনের ক্লাসটা করবেন তাদের জন্য এটা খুব সহজ। আর সমীকরণের টেকনিক তো দেখাই দিলাম, ঠিক আছে? তো জটিলতা কিছু নাই, নেক্সটে দেখি।
একটা বাক্সে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রা যথাক্রমে, হ্যাঁ এটা অন্য টাইপের প্রশ্ন। আগের গুলো হচ্ছে কি যে একটা টোটাল মুদ্রা থেকে একটা পার্ট আর একটা পার্ট দুইটা একসাথে মিলে টোটাল টাকা দেওয়া ছিল, আর এইগুলো হচ্ছে অনুপাতের সাথে রিলেশন। এই প্রশ্নগুলা নিয়মিত আসে, সামনে পরীক্ষাতে আপনারা পাবেন হুবহু কমন। তো অনেকের কাছে কিন্তু জটিল মনে হবে, এটা আমরা কিভাবে সহজে সমাধান করতে পারি সেটা দেখবো। 51 নম্বর প্রশ্ন দেখেন, একটা বাক্সে 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রা যথাক্রমে 1:2:5 অনুপাতে আছে। এই কথাটা প্র্যাকটিক্যালি একটু বুঝতে পারতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সা, এইটা হচ্ছে পয়সার ভ্যালু, ঠিক আছে? আর 1, 2, 3 এগুলো হচ্ছে সংখ্যার ভ্যালু। সিরিয়াসলি খেয়াল করেন, দুইটা কিন্তু রিলেশন। একটা হচ্ছে এগুলো হচ্ছে পয়সাগুলো কত টাকা, এটা ক্লারিফিকেশন দিতেছে যে কত পয়সা কত পয়সা, মান, মুদ্রার মান। আর এটা হচ্ছে যে 50 পয়সার মুদ্রা আছে একটি যদি থাকে, 25 পয়সার মুদ্রা থাকবে 2টি, আর 10 পয়সার মুদ্রা থাকবে 5টি। যদি সর্বমোট 33 টাকা হয় থাকে, তবে শুধু 50 পয়সার মুদ্রা মিলে কতটি? খেয়াল করেন, যদি একটা 50 পয়সার মুদ্রা হয় আর তাহলে 50 পয়সা, 25 পয়সার মুদ্রা দুইটা, 10 পয়সা, তাহলে পয়সার ভ্যালুগুলোর অনুপাত কত হবে? এখানে কয়েকটা বিষয় অনেকের কাছে খুবই জটিল লাগে, আমরা লজিক্যালি চিন্তা করব। ধরেন এটা একটা বান্ডিল, এটা একটা পয়সার বান্ডিল আর কি, এটা একটা পয়সার ধরেন বক্স, এটা 50 পয়সার বক্স, এটা 25 পয়সার বক্স, এটা 10 পয়সার বক্স, এটা মিস্টার এ এর, এটা বি এর, এটা সি এর। মানে এবিসি তিনজন বন্ধুর কাছে 3 ধরনের পয়সা আছে। 50 পয়সা আছে একজনের কাছে, একজনের কাছে 25 পয়সা, একজনের কাছে 10 পয়সা। যার কাছে 50 পয়সা আছে এর কাছে যদি একটি 50 পয়সা থাকে, একটা আছে বিষয়টা এরকম না, কিন্তু অনুপাত অনুযায়ী আমরা দিলাম, এর কাছে যদি একটা থাকে এর কাছে থাকবে 2টি, আর এর কাছে থাকবে 5টি। এই টিটি মানে কি? এই 50, 25, 10 দিয়ে টাকাগুলার মানে মুদ্রাগুলা কয় টাকা দামের নোট, এটা বোঝাচ্ছে। আর এই টিটি দিয়ে বোঝাচ্ছে মানে কোনটা নোট কয়টা করে আছে, সংখ্যা। তাহলে 50 পয়সার মুদ্রা যদি একটি থাকে, তাহলে এই বান্ডিলটার সব বা এই ঝুড়িটার বা এই বক্সটার পয়সাগুলা বের করে দেখা যাবে 50 পয়সা হবে, কারণ কি 50 গুণন 1 = 50। এই বি এর কাছে কত টাকা আছে? বি এর কাছে 2টি 25 পয়সার মুদ্রা আছে, তার মানে ওর কাছে 50 পয়সা আছে। সি এর কাছে কয় টাকা আছে? সি এর কাছে 50 পয়সার 10 পয়সার মুদ্রা আছে 5টি, তার মানে ওর কাছে 50 পয়সা আছে। তাহলে এই যে এ অনুপাত বি অনুপাত সি এর কাছে থাকা পয়সাগুলার অনুপাত হচ্ছে 50, 50, 50, মানে 1:1:1:1। এই 1:1:1 কি, আর এই যে 1:2:5 কি? এই দুইটা জিনিসের পার্থক্য না বোঝার কারণে এই ধরনের অঙ্কগুলো অনেকের কাছে খুব ঝামেলা মনে হয়। তো লজিক্যালি চিন্তা করতে পারতে হবে যে ধরেন 3 জন বন্ধু কাছে বলতেছে কি, আমাদের সবার কাছে তো 100 টাকা করে নোটের বান্ডিল আছে, মানে যে বান্ডিল আছে না, ধরেন আছে 500 টাকার বান্ডিল থাকতে পারে, 100 টাকার বান্ডিল থাকতে পারে, 10 টাকার বান্ডিল থাকতে পারে। 3 বন্ধুর কাছে 3টা বান্ডিল আছে, তার মানে কি তাদের কাছে সমান সমান টাকা আছে? টাকার যদি সংখ্যা গণা হয়, 10 টাকার নোটের 100টা আছে একজনের কাছে, একজনের কাছে আছে 100 টাকার নোট, ওখানেও 100টা নোট আছে, আর একজনের কাছে 500 টাকার নোট আছে, ওখানেও 100টা নোটে আছে, কারণ সব বান্ডিল তো 100টা করে হয়, তাই না? তাহলে সংখ্যা দিয়ে গণনা করলে মনে হচ্ছে টাকার সংখ্যা 100টা। কিন্তু যদি বলা যায় যে টাকার পরিমাণে কে বড় লোক, কার কাছে কম টাকা আছে, তখন কিন্তু মুদ্রার ভ্যালুটা ওই 61টি মুদ্রার সাথে গুণ হবে। তো এই যে 1, 2, 3, 5 দেখতেছি, এগুলো হচ্ছে সংখ্যার ভ্যালু, মানে কত টাকা করে আছে। এখানে দেখে মনে হচ্ছে যে এর কাছে বেশি টাকা আছে, কিন্তু আসলে তো এটা টাকার ভ্যালু না, এটা হচ্ছে সংখ্যায়। এখন হ্যাঁ, এটা যদি বড় দামি নোটের টাকা হয় তাহলে এর কাছে বেশি টাকা আছে, কিন্তু এখন আমরা দেখতেছি যে এর কাছে আছে 10 পয়সার মুদ্রা। এই জন্য যখন আমরা এই মুদ্রার মান দিয়ে সংখ্যাকে গুণ করে দিলাম, তখন যে 50-50 আসলো, এইগুলা কিন্তু হচ্ছে তাদের কাছে থাকা টাকার পরিমাণ। তখন এই যে 1:1:1 আসলো, এইটা হচ্ছে তাদের সম্পদের নেট ওর্থ, যেটাকে বলে সম্পদের ভ্যালু। তাহলে এই ভ্যালু আর এই ভ্যালু এক জিনিস না। মনে করেন একজনের 10টা বাড়ি আছে গ্রাম এলাকায়,
10টা বাড়ি থেকে ছোট ছোট বাড়ি বানাইছে, আর একজনের ঢাকা শহরে একটা বিশাল বাড়ি আছে। এখন একটা আর 10টা দেখে মনে হচ্ছে এর কাছে তো অনেক বড় বাড়ি আছে, কিন্তু আলটিমেটলি এর একটা বাড়ির তুলনায় ও 10টা বাড়ি কিছুই না। তো এই যে দেখেন, তাহলে এই 10টা একটা এগুলো হচ্ছে সংখ্যা। আর যখন এর ভ্যালু বেশি হবে, যে এর ভ্যালুর দাম হচ্ছে 10 কোটি টাকা, আর 10টা বাড়ি মিলে হচ্ছে 1 কোটি টাকা, তখন দেখেন এর 10 গুণ বড় হয়ে গেল। তাহলে টাকার যখন পরিমাণ হিসাব করলাম, তখন কিন্তু দেখা যাচ্ছে এর ভ্যালু বেশি। তো এইটা হচ্ছে সংখ্যার রেশিও, এইটা হচ্ছে টাকার ভ্যালু রেশিও। উত্তর কি চাইছি? উত্তর চাইছে যদি সর্বমোট 33 টাকা হয় থাকে, তাহলে শুধু 50 পয়সার মুদ্রা মিলিয়ে সেখানে কত টাকা আছে। তাহলে 50 পয়সার মুদ্রা মিলিয়ে এইখানকার 3 ভাগের 1 ভাগ হবে। কেন? কারণ ওই যে 1 1 1 আছে না, তাহলে অতএব 50 পয়সা টাকা সমান সমান 33 টাকা আছে। 33 টাকাকে ওই 1 1 1 এর যোগফল 3, আর 50 পয়সার ভ্যালু হচ্ছে 1, তাহলে 11 টাকা। তার মানে মিস্টার এর কাছেও আছে 11 টাকা। এই 33 টাকা আমাদের 3 ভাগ করতে হবে। প্রথম জনের কাছে 11 টাকা আছে, দ্বিতীয় জনের কাছে 11 টাকা আছে, আর তৃতীয় জনের কাছে 11 টাকা আছে। এখন যদি বলতো 50 টাকা মুদ্রা আছে কয়টা, তখন দেখেন 50 পয়সার 11 টাকা বানাইতে গেলে 50 পয়সার মুদ্রা লাগবে 22টা। 25 পয়সার মুদ্রা লাগবে, দেখেন তো 4টা 25 পয়সা মিলে 11 টাকা হয়, তাহলে হবে 44টা। এই যে টা, কারণ দশমিক তুলে দিয়ে এই যে কাটাকাটি গেলে 100, 4 4 25 11 44। আবার 10 পয়সার মুদ্রা যদি আমরা হিসাব করি 0.1 এর জন্য 100 দিয়ে যদি কাটি, তাহলে হচ্ছে 110টি 10 পয়সার মুদ্রা মিলে 11 টাকা হবে। বিষয়টা ডিপলি ভাবলে সহজ, যতগুলো লজিক ধরে দিলাম এগুলো নিয়ে চিন্তা করলে সহজ, কিন্তু এমনি এমনি করতে গেলে আপনাদের যে সমস্যা হবে, মনে হবে অঙ্কটা সমাধানে দেখে সহজ মনে হবে, নতুন একটা অঙ্ক দিব কঠিন লাগবে। আসি নেক্সটে 52 নম্বর। 51 নম্বর ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। হ্যাঁ, টাকার অনুপাত আর টাকার সংখ্যার অনুপাত, টাকার পরিমাণের অনুপাত, ঠিক আছে, আর টাকার সংখ্যার অনুপাত, এই দুটা আলাদা আলাদা জিনিসের পার্থক্য বুঝলে এই অঙ্কগুলো সহজ হয়ে যাবে। ওকে, নেক্সট আসি 52 নম্বর বলছে একটা থলিয়ায় 1 টাকা 50 পয়সা 25 পয়সা ও 10 পয়সার সমান সংখ্যক মুদ্রা আছে। সমান সংখ্যক, তাহলে এবার এই যে সংখ্যার যে অনুপাতটা আমরা আগের বার দেখছিলাম, ওইটা এবার হচ্ছে 1:1:1:1, মানে সংখ্যাগুলো সমান সমান। যেমন আমি প্র্যাকটিক্যালি বললাম যে 100টা নোট মিলে একটা করে বান্ডিল হয়। 10 টাকার নোটের বান্ডিলে 100টা 10 টাকার নোট থাকে, 100 টাকার নোটের বান্ডিলেও 100টা নোট থাকে, 500 টাকার বান্ডিলেও 100টা নোটই থাকে। তো বিষয়টা এবার এইরকমই বলতেছে যে নোটের সংখ্যা সমান সমান, পয়সার সংখ্যা সমান সমান। পয়সার সংখ্যা সমান সমান হলে টাকা কি সমান সমান হবে? অবশ্যই না, কারণ যেই নোটের ভ্যালু বেশি ওই 100টা গুণ করলে তো অনেক টাকা হয়ে যাবে। এখন এবং সর্বসমিত 55.50 টাকা আছে। তাহলে এই যে দেখেন 1 টাকা 50 পয়সা 25 পয়সা 10 পয়সা মিলে সমান সমান টাকা আছে। প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কত? তাহলে প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা ভাই একটা আনসার দিল কেন? কারণ সবগুলা মুদ্রায় তো সমান সংখ্যক আছে। ওই যে 100টা নোটের কথা যেহেতু বলতেছি, যেমন ওই রকম যে যদি সাপোজ 40টা অ্যান্সার হয়, তাহলে 1 টাকার মুদ্রাও আছে 40টা, 50 পয়সার মুদ্রাও 40টা, 25 পয়সার মুদ্রাও 40টা, আর 10 টাকা পয়সার মুদ্রাও 40টা। আমরা একটু আমরা অপশন টেস্ট করি, রিটার্নটাও দেখবো সমাধান। কথাগুলো বুঝতেছেন না? মাথার উপর দিয়ে যাচ্ছে? খেয়াল রাখবেন যারা নতুন জয়েন করছেন, আজকে কিন্তু লাস্ট ক্লাস, কোয়ালিটি ম্যাথ করাচ্ছি, এই জন্য যদি বেশি কঠিন মনে হয় তাহলে আগের টপিক গুলো আগে করবেন, ঠিক আছে? তাহলে আসলে দেখেন 40 টাকার নোট হলে এটা 40 টাকা হয়ে যাচ্ছে। 1 টাকার নোট যদি 40টা হয়, তাহলে 50 পয়সা 40টা মিলে 20 টাকা, 25 পয়সা 40টা মিলে 10 টাকা। দেখেন 40 আর 20 মিলে তো 60 টাকা হয়ে গেছে। আমার তো 55 বাইরে যাওয়া যাবে না। তাহলে আমরা আর একটু হিসাব করি, 30 টাকার নোট যদি হয় একটা করে, তাহলে 30টা ধরি, 30 টাকা, আর হচ্ছে 15 টাকা, এ হচ্ছে 7.5 টাকা, আর এ হচ্ছে 3 টাকা। তাহলে কত হলো? 30 আর 45 আর 10.5 55, এই যে মিলে গেছে। তাহলে 52 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক 30। বিষয়টা কি বুঝতে পারছেন? আমরা এই যে শুদ্ধি পরীক্ষাটা করলাম বা অপশন টেস্ট করলাম,
এটা দ্বারা লজিক ক্লিয়ার হলো, কিন্তু আমার তো একটা ফরম্যাট লাগবে যে কিভাবে রিটার্ন আকারে করা যায়, সেই ফরম্যাটটা আমরা দেখব। ঠিক আছে, বাট এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু রেসপন্স করবেন, অপশন টেস্ট বিষয়টা বুঝছেন কিনা। তো আমরা সেটা এখন রিটার্ন দেখবো। ঠিক আছে, এই রিটার্ন হচ্ছে কি, যে এগুলো যেহেতু সবাই সমান সংখ্যক আছে, তাহলে ধরি প্রত্যেক প্রকারের বা ধরনের মুদ্রার সংখ্যা সমান সমান এক্সটি। এখন প্রশ্ন মতে খেয়াল করেন, এক্সটি মানে কি, এটা আছে এক্সটি, এটা আছে এক্সটি, এটা আছে এক্সটি, এটা আছে এক্সটি। এখন এই 1 টাকার নোট এক্সটি হলে কয় টাকা হয়, 50 পয়সার নোট এক্সটি হলে কত টাকা হয়, এই সবগুলো যোগ করে ইকুয়াল টু 55.5 টাকা। এটা হচ্ছে টাকা, টোটাল টাকাটা ওই পাশে লিখতে হয়। এটা যেহেতু টোটাল টাকা, তাহলে আমরা কি করব, 1 টাকার নোট, 50 পয়সার নোট, 25 পয়সার নোট আর 10 পয়সার নোট, এটা সবগুলো মিলে যে টাকা হবে সেই টাকাটা যোগ করতে হবে। এগুলো তো যোগ করে লাভ হবে না। তাহলে এক্সটি গুণন 1 টাকা, এইটা হচ্ছে এত টাকা। যেহেতু এগুলো কিন্তু টাকা লিখছি, তাহলে আমরা কিন্তু 50 দিয়ে গুণ করতে পারবো না। এই যে অনেকে এই জায়গাটা ভুল করতে পারেন, এখানে থেকে 50x লেখেন, তাহলে অঙ্ক শেষ। কেন শেষ? কারণ এক্সটি একটা মনে করি নাম ধরি 10টা, তাহলে 10টা 1 টাকার নোট, এক্স এর মান 10 যদি হয়, 10টা 1 টাকার নোট মিলে 10 টাকা। 10টা 50 টাকার নোট মিলে কি এই 50 গুণন 10 মিলে 500 টাকা হবে না? কেন? কারণ 50 তো পয়সা, এখানে 1 টাকা ছিল দেখে ডাইরেক্ট গুণ করছি, কিন্তু 50 পয়সা হওয়ার কারণে 50কে আগে টাকা বানাইতে হবে। তাহলে টাকা বানানোর সিস্টেম কি, 50 যে কোনো পয়সাকে টাকা বানাইতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, গুণন এক্স, প্লাস 25 পয়সা মানে 25/100 টাকা গুণন এক্স, প্লাস 10 পয়সা মানে 10/100 এক্স, ইকুয়াল টু হচ্ছে 55.5। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এক্ষেত্রে দশমিক আকার ধরে চিন্তা করলে বেশি সহজ হয় আর কি। আমি বলি এটা হচ্ছে 0.5, তো 0.5x, এটা দশমিক আকার ধরি, কারণ ফ্র্যাকশনে না কাজগুলা করতে একটু সময় লাগে। 0.5x প্লাস 0.25x প্লাস 0.1x, ঠিক আছে, এটা সব দশমিক, ইকুয়াল টু এত। তাহলে এখানে এক্স 0.5 আর 0.25 মানে 0.75, 0.75 আগে 0.76, তার মানে 1.76x। এটা তো 0.1 মানে 10, 75 আর 0.5 আর 0.25 মানে 0.75, 0.75 এখানে 0.1 মানে কিন্তু 0.10, তাহলে 0.75 85, 1.85x ইকুয়াল টু 55.5। তাহলে এক্স ইকুয়াল টু এটাকে 18 মানে 1.85 দিয়ে ভাগ। এখানে দশমিক তুলে দিলাম, এখানে দশমিক তুলে দিলাম, নিচে একটা বেশি আছে দেখে উপরে 10 দ্বারা গুণ। 5 দ্বারা যদি কাটাকাটি করি 3 5 পড়বে 37, এত বড় ঝামেলা হচ্ছে এটাকে 5 দিয়ে কাটি, তাহলে 11, 5 11 55, 11, তাহলে এটা হচ্ছে 37, এটা 10 লিখে দিলাম। হ্যাঁ, 37 দিয়ে এটাকে কাটলে 3, 3 10 30, কাটাকাটি আপনারা করে নেবেন আপনাদের মতো। তাহলে ক হচ্ছে অ্যান্সার, 52 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। এই মতো ক্লিয়ার কিনা বলেন, প্রশ্ন মতো এখানে বুঝাই দেন, যা বোঝানোর আছে সব বোঝাই দিছি, নতুন করে বলার কিছু নাই যে কি কি হইতে পারে, কি ভুল করা যাবে না, কেন এক্স ধরতে হবে, কেন গুণ করার সময় 50 দিয়ে গুণ করা যাবে না, মানে আপনি যা জিজ্ঞাসা করতে পারতেন তার থেকে আমি নিজে থেকে আরো বেশি ব্যাখ্যা দিয়ে দিছি। বলেন এরকম হয় কিনা? আপনারাও অনেকগুলো প্রশ্ন করতেই পারতেন না, সেগুলো আমি বলে দিছি যে কোথায় ভুল হইতে পারে, কেন পয়সাকে টাকা বানাইতে হবে, না হলে শেষে 50 পয়সা হবে না। আচ্ছা, আবার আমরা এটাকে পয়সা বানায়ও করতে পারতাম, জানেন? পয়সা বানায় করলে কিরকম দেখতে জানেন, 100x প্লাস 50x প্লাস 25x প্লাস 10x ইকুয়াল টু 55.5 গুণন 100। তাহলে দেখেন এই যে সবগুলো পয়সা হয়ে যায়। ঠিক আছে, তারপর ক্যালকুলেশন করলেও কিন্তু অ্যান্সার চলে আসবে। ওকে, হতাশ হওয়া যাবে না, এগুলো খুব পানি পানি জিনিস। 53 নম্বর আসি, একটা থলেতে 25 পয়সা, 10 পয়সা ও 5 পয়সার মুদ্রা 3 4 ও 5 অনুপাতে আছে। এই 3 4 5 এর নাম কি বলেন তো? এটা টাকা না সংখ্যা? যদি সবগুলো মিলে 28 টাকা হয় তাহলে 10 পয়সার মুদ্রা কতটি? ওগুলো হচ্ছে সংখ্যা, বুঝছেন? তাহলে 25 পয়সা যদি 3টি থাকে তাহলে 10 পয়সা আছে 4টি, আর 5 পয়সার মুদ্রা হচ্ছে এতটি, সবগুলো মিলিয়ে 28 টাকা। ঠিক আছে,
তাহলে এই 28 টাকাকে আমরা কিভাবে সাইজ করবো দেখেন। এখন আমরা ফরম্যাটে যাবো না, মানে একেবারে রিটার্ন যে ফরম্যাট ওইটাকে আমরা একটু সাজায় লিখবো, মানে ডাইরেক্ট লিখবো। কেন? কারণ আমরা আগের অঙ্কগুলোতে ফরম্যাট দেখছি, ঠিক আছে। তাহলে 25 পয়সা আর 3 গুণ, ঠিক আছে। তাহলে 3 25-এ 75, তাহলে 75x প্লাস, আচ্ছা পয়সা থেকে পয়সা ধরে হিসাব করি, হ্যাঁ, 75x প্লাস 4 10-এ 40x প্লাস 5 5-এ 25x। এই x কেন আসলো জানেন? এটা হচ্ছে 3xt 4xt 5xt ধরলাম এই জন্য, আর 25 দিয়ে গুণ করে দিলাম, ইকুয়াল টু 28 গুণন 100। এই 100 গুণের বিষয়টা বুঝেন, কিন্তু পয়সা আর টাকা নিয়ে বারবার বলতেছি, তারপর যদি উল্টাপাল্টা করেন তাহলে বলার কিছু নাই। 25 পয়সা মানে আসলে লেখার কথা ছিল 0.25x, আমরা দেখতেছি দশমিকের হিসাবটা উল্টাপাল্টা লাগে, এই জন্য 25-কে ঠিক রাখলাম আর এই টাকাটাকে পয়সা বানিয়ে নিলাম। তাহলে 25 আর 75 আর 25 মিলে 100, 140x ইকুয়াল টু 2800। তাহলে x সমান সমান এই যে 140 দিয়ে ভাগ, তাহলে 20, x এর মান হচ্ছে 20 না। অ্যান্সার কি? আচ্ছা তাহলে 10 পয়সার মুদ্রা কতটি আছে? তাহলে এই 10 পয়সার মুদ্রা আছে এই যে 4x। তাহলে 10 পয়সা সমান সমান 4x সমান সমান 4x এর মান কি? x এর মান হচ্ছে 20, তাহলে 80টি। তাহলে এখানে ক 80টি ধরা গেছে কিনা বলেন? পয়সা করে সহজ না দশমিক সহজ, এটা নির্ভর করবে আপনার ক্যাপাবিলিটির উপর, আপনার যেটা সহজ মনে হয়। আমি যদি বলি যে দশমিক আমার জন্য সহজ, কারণ আমি দশমিক নিয়ে আমার কোনো সমস্যা হবে না, সেটা নিজ নিজ ব্যাপার, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে পয়সা নিলে সংখ্যাগুলো এত বড় হয়ে যাচ্ছে যে অত বড় সংখ্যাকে ডিল করতে গেলে বেশি পেইন হয়ে যাচ্ছে। অথবা যদি দশমিকের হিসাবটা সহজ সহজ সংখ্যা থাকে তাহলে দশমিক ধরেও করা যায়, কোনো সমস্যা নাই। তাহলে মোটামুটি ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে কি, যে এই যে রেশিও দ্বারা কখন কি বোঝাচ্ছে, কাকে এক্স ধরতে হচ্ছে, সমীকরণটার সময় কি করতে হচ্ছে, এই হিসাবগুলোর সমন্বয় করতে হবে। একটা প্রশ্নের নিয়ম, একটা প্রশ্ন ওই নিয়মের না অন্য নিয়মের বা একটু ঘোরানো নিয়মের, আপনি আগের নিয়মটা ওটার ভিতরে ইনপুট দিয়ে দিবেন, তাহলে তো ভুল আনসার দিবে। তো এই সমস্যাটা আপনাদের মধ্যে খুব হতে পারে। তো এই জন্য হচ্ছে কি যে ভেরিয়েশনের বাউন্ডারিটা বুঝতে হবে, যে এইটাতে এই জন্য এইরকম, এটাতে এই জন্য এইরকম। এইখানে হচ্ছে কি যে টাকা যখন দেওয়া আছে তখন আমাদের কি দরকার? আমাদের দরকার পয়সার মানে মুদ্রা মান, যেটাকে বলে যে 25 পয়সা কত পয়সার মুদ্রা, মুদ্রা মানের সঙ্গে মুদ্রার সংখ্যা গুণ করলে একটা টাকা বের হবে। এই টাকা করে সবগুলো টাকা আলাদা আলাদা করে যোগ করলে 28 টাকা বের হবে। এই সেন্সটা মাথায় থাকলে তখন কি করতে হবে বোঝা যাবে, ঠিক আছে? ওকে, উল্টা পাল্টা করবেন না। 54 নম্বর প্রশ্নটা অ্যান্সার আগের অঙ্কটার সাথে হুবহু মিল আছে, এটা পারবেন কিনা বলেন? আজকে একটু আমরা আরো অনেক অঙ্ক করবো, তো এই জন্য মানে আপনাদের করার সুযোগ কম দিতেছি, এটা বাসায় করবেন, দাগা রাখেন, ঠিক আছে? ওকে, 15 বলছে একটা থলেতে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মূল্য মানের 490টি মুদ্রা রয়েছে। একেবারে কি ছিল? মুদ্রাগুলার অনুপাত দেওয়া ছিল। এবার মূল্য মানের মানে এগুলো হচ্ছে মূল্য, নোটগুলো কয় টাকা দামের নোট এটা, আর 490টি মুদ্রা আছে, মানে এগুলাই মিক্স করে আছে। মুদ্রাগুলোর মূল্যমানের অনুপাত 11, 9 এবং 5। দেখেন মুদ্রাগুলোর অনুপাত আর এই মূল্যমান শব্দটা না থাকলে যে ভ্যালু, মূল্যমান না থাকলে যেটা হইতো, এই শুধু মুদ্রাগুলোর সংখ্যার অনুপাত তখন 490 হইতো, এই অনুপাতে ভাগ হইতো। কিন্তু এখন মূল্যমান যখন বলা আছে তার মানে হচ্ছে এই পয়সা আর এই সংখ্যা গুণ করে করে যেই পরিমাণ দাঁড়ায় সেই পরিমাণ টাকাগুলার ভ্যালু হচ্ছে এত টাকা। তার মানে আপনি 1 টাকার নোট গুলা বান্ডেলগুলো হিসাব করলেন, হিসাব করে একটা টাকা হইল 50 পয়সা করে, এটা হলে 50 পয়সা মূল্য মানে মুদ্রার সংখ্যা কয়টি। তাহলে আমরা এটাকে অনুপাতটাকে, এটা অঙ্কটা রিডিং পড়ার সাথে সাথে আমরা কিভাবে হিসাবটা শুরু করব যাতে একটা সিস্টেম ডেভেলপ হয়, সেটা হচ্ছে কি যে আমাদের যে 490টি মুদ্রা আছে না, এই 490টি মুদ্রাতেই আমরা সমীকরণে কাজে লাগাবো 490টি। তাহলে এখানে কি 1 টাকার মুদ্রা আছে কতটি, এইটি, প্লাস 50 পয়সার মুদ্রা আছে কতটি, এইটি, আর প্লাস 25 পয়সার মুদ্রা আছে কতটি, এইটি। সমীকরণ সাজাবো, সমীকরণ সাজালেই অ্যান্সার চলে আসবে। কিভাবে আসবে সেটার জন্য আমাদের কি করতে হবে, সেটার জন্য আমাদের এই যে অনুপাতটাকে কাজে লাগাইতে হবে। এখন অনুপাত আর পয়সাগুলোর ভিতরে একটু হিসাব করি। এইখানে আসলে দেখেন
11 দিয়ে বোঝাচ্ছে কি যে 11 টাকা, 9 টাকা, 5 টাকা, কিন্তু এগুলো টাকা পরিমাণ, কারণ এই যে মূল্যমান বলছে মানে এগুলো টাকা। আর এটা হচ্ছে 1 টাকার নোট। এখন 1 টাকার নোট যদি 11 টাকা হয়, তাহলে 1 টাকার নোট আছে 11টা। 50 পয়সার মুদ্রা যদি 9 টাকা হয়, তাহলে 50 পয়সার মুদ্রা আছে 18টা। 25 পয়সার মুদ্রা যদি 5 টাকা হয়, 4টা 25 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে 5 টাকা মিলে 4 5 20, 20টা। এই যে টাটা। এখন এইখানে কিন্তু আসলে এক্স্যাক্টলি 11টা, 18টা, 20টা আছে, তাহলে তো 11, 18 আর 20 মিলে তো 490টা হতে পারতেছে না, তাই না? আসলে বিষয়টা এরকম না। এখানে আমি যে 11 টাকা বললাম, এই কথাটা তো ঠিক না। কারণ কি? কারণ এই রেশিও যারা, এদের একটা কম্পেয়ার বোঝাচ্ছে। এটা এরকম হইতে পারে যে এটা 5 11 55 টাকা হইতে পারে, এটা 11 10 110 টাকা হইতে পারে, আমি তো জানি না, কারণ এটা তো রেশিও। এই রেশিও থাকলে ওটাকে টাকা বলা যায় না, কিন্তু আমরা আমাদের হিসাবের সুবিধার্থে এইভাবে ধরে নিতে পারি। এই জন্যই এগুলোর সাথে এক্স লাগাইতে হয়, কারণ কি এক্স এর ভ্যালুটা বসাই দিলে তখন এক্সাক্ট ফিগারটা আসবে। কিন্তু এই 11 দিয়ে তো 11 টাকা বলা যাবে না, কারণ 11 টাকা তো এখানে এক্সাক্ট ভ্যালু নেই। এর যদি 11 হয়, ওর 9 হইতে হবে, ওর 5 হইতে হবে। এর যদি 22 হয়, ওর 18 হইতে হবে, ওর 10 হইতে হবে। এটা আমরা অনুপাত অধ্যায় শিখছি। তো এই জন্য আমরা কি করব, যে এইখানে ধরি মুদ্রাগুলোর মুদ্রামান, মুদ্রাগুলোর মুদ্রা মূল্যমান সমান সমান 11x, 9x ও 5x টাকা। তাহলে প্রশ্ন মতে এটা আর একটা লাইন লেখা যায়, আমরা প্রশ্ন মতে ডাইরেক্ট লিখবো। এই যে 11x ডিভাইডেড 1 প্লাস 9x ডিভাইডেড 0.5 প্লাস 5x ডিভাইডেড 0.25 ইকুয়াল টু 490t। এই প্রশ্ন মতো লাগলে একটু বোঝেন। 11x টাকাকে যদি আমি 1 টাকার মুদ্রা দিয়ে ভাগ করি, তাহলে আমার কতটা 1 টাকার নোট আছে সেটা বাইর হবে। 0.5 দিয়ে যদি ভাগ করি, তাহলে হচ্ছে 18x, আমার কতটা 50 পয়সার সংখ্যা এটা বাইর হবে। আর এক্স লাগানোর কারণে ওই অনুপাতে যেমন এক্স লাগায়, সেই জন্য এক্স লাগালাম। 0.5 মানে হচ্ছে 20xt ইকুয়াল টু 490। তাহলে 11 আর 18 29, 29 আর 20 49x। দেখছেন কত সুন্দর করে মিলে গেল। কোথাও একটু ভুল করবেন তাহলে মিলবে না। এই যে মিলে গেছে 10। এক্স এর মান 10 যখন আসলো, তখন আপনি যে কোনটা উত্তর হচ্ছে 50 পয়সা মূল্যমানের মুদ্রার সংখ্যা কয়টি। মুদ্রার সংখ্যা কোথায় আছে বলেন? মুদ্রার সংখ্যা হচ্ছে 50 পয়সার এই 18x না? তাহলে অতএব 50 পয়সার মুদ্রামান, পয়সার মুদ্রার সংখ্যা এই যে 18x সমান সমান 18 গুণন 10 সমান সমান 180টি। তাহলে এখানে আছে কোথায়? এই যে 180টি। মুদ্রামান বিষয়টা বুঝলে এই অঙ্ক পানির মতো সোজা। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে এই একটা পার্টে আমরা কতগুলো অঙ্ক করলাম, ক্লিয়ার না হয়ে যাবে কই? এই দেখেন এখানে একটা পেঁচা অঙ্ক আছে না, অনেক বড়, কিন্তু এটাকে সাইজ করে দিলে কিরকম সহজ হয়ে যাবে দেখেন। সাবানা মুসা হাসানের কাছে যতটি 50 পয়সার মুদ্রা আছে, তার থেকে 26% বেশি 50 পয়সার মুদ্রা আছে। তো 100টা থাকলে 126টা। আবার যতগুলো 50 পয়সার মুদ্রা আছে, তার থেকে 150% 1 টাকার মুদ্রা আছে। তাহলে এটা ধরে 100 এক্সট্রা যদি হয়, ওটা 126 এক্সট্রা হবে, আর এইটা হবে 150% মানে 1.5 গুণ। তাহলে 126-এর 1.5 গুণ হবে। যদি তার কাছে মোট 277 টাকা থাকে, তাহলে তার কাছে কতগুলো 1 টাকার মুদ্রা আছে? তাহলে 1 টাকার মুদ্রাটা শেষে আসতেছে। 25 পয়সার মুদ্রাটাকে আমরা ধরি, যেহেতু এটা পার্সেন্টেজ আকারে বলছে, তো আর পার্সেন্টেজ আকারে বললে কিন্তু 100টি এইভাবে ধরা যাবে না, কারণ 100টি তো একটা এক্সাক্ট ফিগার দিতেছে আমাকে, তখন 25 আর 100টির একটা হিসাব চলে আসবে উল্টা পাল্টা। এই জন্য 100xt ধরতে হবে। তাহলে ধরি 25 পয়সার মুদ্রা আছে 100xt। তাহলে 50 পয়সার মুদ্রা হচ্ছে, আচ্ছা সরাসরি লিখে দেই, তাহলে প্রশ্ন মতে এই 25 পয়সা দিয়ে 100x কে গুণ করলে 25 পয়সাগুলা মিলে কত টাকা এটা বাইর হবে। 50 পয়সা দিয়ে 126x কে গুণ করলে 50 পয়সার নোটগুলো মিলে কত টাকা হবে সেটা বাইর হবে। তারপরে কি বলতেছে, আবার 150% আছে,
1 টাকার মুদ্রা, 1 টাকার মুদ্রা হচ্ছে তাহলে কত, 100 পয়সা। 100 পয়সা দিয়ে গুণ করব কাকে, 126-এর 150%। 150% মানে কি, 150% মানে হচ্ছে 1.5 গুণ। তাহলে 126-এর 1.5 গুণ কত, 126 আর তার অর্ধেক 63, তার মানে 199x। এইটা গুণ করব, ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 277 টাকা। যেহেতু এই পাশে আমরা পয়সা দিয়ে গুণ করছি, ওই জন্য 277 টাকাকে পয়সা বানাবো। তাহলে দেখেন এখানে আমাদের 100 আছে, 50 দুগুণা 100, এখান থেকে যদি 63 বানাই ফেলি, আর এখানে তো 100 আছে, এই তিনটে 100 সব 100কে বাদ দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। তাহলে সংখ্যাগুলো ছোট হয়ে যাবে। তাহলে হচ্ছে কত, 25x প্লাস 63x প্লাস 199x ইকুয়াল টু 277। এই 25 আর 63 মিলে হচ্ছে 88, 88 187, 287। আচ্ছা এইখানে 126, এটা এই যে 189 হবে, এখানে 99 না, এটা ভুল হয়েছে আর কি। হ্যাঁ, তাহলে 189, তাহলে এটা হচ্ছে 277x। 277x এর ভ্যালু হচ্ছে 277, অতএব x এর ভ্যালু হচ্ছে 1। x এর ভ্যালু যদি 1 হয়, উত্তর কি চাইছে, তার কাছে কতগুলো 1 টাকার মুদ্রা আছে, 1 টাকার মুদ্রা আছে এই যে এতটি, তাহলে উত্তর হচ্ছে 189টি, যেটা খতে আছে। বোঝা যাচ্ছে কিনা বলেন। এখানে ডাইরেক্ট ডাইরেক্ট করলাম থেকে ভুল করিয়েন না, কারণ আপনারা শতকরা লাভ ক্ষতির ক্লাসে দেখছেন 100x, 126x আর 189x। 189 কিভাবে আসলো, ওই যে 126 আর এর থেকে 1.5 গুণ, 150%, মানে 1.5 গুণ, তার মানে এর সঙ্গে 63 যোগ, 6 আর 3 9, 6 2 8, এই যে 189x। তাহলে এত বড় অঙ্কও কিন্তু বেশি সময় লাগবে না সমাধান করতে। কি জানো সবাই, 56। আবার এর পয়েন্টটা বলি, এই যে 25 পয়সার নোট 100xt, 100xt হলে 50 পয়সার মুদ্রা হচ্ছে 126xt, আর 1 টাকার মুদ্রা বা 100 পয়সার মুদ্রা হবে 189xt। এই টি, এগুলো কিন্তু টি। তাহলে এই যে টি এর সাথে মুদ্রার ভ্যালু গুণ করতে হয়, মুদ্রার ভ্যালু টি গুণন মুদ্রার ভ্যালু টি গুণন ইকুয়াল টু এত। আমি হচ্ছে 100 কাটাকাটি করে সহজে করছি, আপনার একটু সময় লাগতেছে, লাগুক। প্রশ্ন মতো লাইনটা বুঝছেন কিনা এটা বলেন। প্রশ্ন মতো লাইনটা তো একই কাহিনী, মুদ্রার ভ্যালু আর মুদ্রার সংখ্যা গুণ।